হিউম্যান রাইটস কমিশন দাঁড়িয়ে আছে, এটা ওনার নেতৃত্বে একটা ভালো জায়গা দাঁড়িয়ে আছে। এটা আমি প্রদীপ কুমার চক্রবর্তী যে সেক্রেটারি হিউম্যান রাইটস কমিশন, ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন হিসাবে বলতে পারি বা দাবিও করতে পারি। এখানে আছেন অন্যতম সদস্য আমার পাশে যিনি আছেন মিস্টার সুবীর সাহা, উনি অন্যতম মেম্বার একজন। উনি প্রাক্তন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। আছেন চেয়ারপারসনের বাঁ দিকে বসে আছেন অন্যতম মেম্বার বিকে রায় সাহেব, উনি আইপিএস অফিসার ছিলেন। আপনারা চিনবেন ওনাকে, দীর্ঘ সময় অনেক পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেছেন, বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন। এখন উনি হিউম্যান রাইটস কমিশনে মেম্বার হিসেবে কাজ করছেন। তো আজকে হিউম্যান রাইটস কমিশনের সম্বন্ধে একটা সচেতনতা জাগানোর জন্য এই কনফারেন্স আর কি। তো আজকে এই কনফারেন্সের বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের মাননীয় চেয়ারপারসন মহোদয়কে। স্যার, আপনি শুরু করতে পারেন। Dear friends of electronic and print media, dear friends of electronic and print media, I met you all on many other occasions, many other occasions. You all are, I know the face of everybody. তো বাংলাতেই বলি নাকি বাংলাতে বলাটাই ঠিক হবে বলে? দেখুন, আমি হিউম্যান রাইটস কমিশনে জয়েন করেছি গত জানুয়ারি মাসে, এবং তার আগে প্রায় 2 বছরের অধিককাল যাবৎ চেয়ারম্যান কখনো আসেননি। মানে উনি কলকাতাতে ছিলেন, ডিউ টু কোভিড অর ফর এনি আদার রিজন, মানে হি কুড নট কাম। তো ফলে হিউম্যান রাইটস কমিশনটা আমাদের খুব, ইট ওয়াজ অলমোস্ট লিম্পিং, মানে চলছিল। আমাদের যে 2জন মেম্বার আগে ছিলেন ওনারাও অনেকবার আমার সঙ্গে দেখা করেছিলেন যে আমাদের কমিশনে অ্যাকচুয়ালি উই হ্যাভ লট অফ রেসপন্সিবিলিটি, বাট উই আর নট ইন এ পজিশন টু পারফর্ম। কারণ চেয়ারম্যান না থাকলে পরে যা হয়। তো ওনারা 2জন জয়েন করলেন জুলাই 2021-এর। তো ওনারা জুলাইতে জয়েন করার পরও মানে হিউম্যান রাইটস কমিশনের কোনো মানে অ্যাক্টিভিটি তেমন কিছু ওনারা করতে শুরু করতে পারেননি, বিকজ অফ ডিফারেন্ট রিজন, বি দ্যাট অ্যাজ ইট মে। যেটা চলে গেছে এটার জন্য বক্তব্য না। আমরা এখন মানে হিউম্যান রাইটস কমিশনটাকে এজ এ ভাইব্রেন্ট অর্গানাইজেশন, যাতে আমাদের ত্রিপুরার জনগণের হিউম্যান রাইটস ভায়োলেশনের বিষয়ে যে সমস্ত বিষয়গুলো আমাদের গোচরে আনা হবে, অথবা পত্র পত্রিকায় দেখে যে বিষয়গুলি আমরা মনে করি এখানে হিউম্যান রাইটস কমিশনের ইন্টারফেয়ার করা উচিত, সেখানে আমরা ইন্টারফেয়ার করছি এবং আমরা নির্দেশিকা দিচ্ছি, আমরা আমাদের রিকমেন্ডেশন পাঠাচ্ছি গভর্নমেন্টের কাছে। তো হিউম্যান রাইটস কমিশন সম্পর্কে একটু বলা দরকার। হিউম্যান রাইটসটা কি? হিউম্যান রাইটস হলো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, দেশ বিদেশ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্মগত যে অধিকারগুলি, সেই অধিকারগুলি হলো হিউম্যান রাইটস। এবং আমাদের সংবিধানে 1948 সালে প্রথম সংবিধানের কথাটা, আমি এখানে সংবিধানের কথাটা একটু পরে বলছি। 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিশাল ধ্বংসলীলা, এরপরে রাষ্ট্রনেতারা বিবেচনা করলো যে আমাদের যদি মানব জাতিকে রক্ষা করতে হয় তাহলে কিছু সংস্থার সৃষ্টি করা দরকার, এবং তখন রাষ্ট্রসংঘের সৃষ্টি হলো। 1948 সালে গিয়ে মানবাধিকার সনদ ঘোষিত হয়েছে। এই মানবাধিকার সনদেরও আমরা এই যে কনফারেন্সে সবাইকে আমরা বাংলাতে এবং ইংরেজিতে মানবাধিকার সনদের কপি এবং মানবাধিকার আইনের
একটা করে কপি যদি আমরা যেটা ছাপাইছি আজকেও নিয়ে এলে পরে সাংবাদিকদের দিয়ে দিতে পারতাম। যাই হোক, আমরা সেটা ওইখানে আমরা বিলি করব যে বাংলাতে আমরা মানে ক্রাক্সগুলি, মানবাধিকার আইনের মূল বিষয়গুলিকে বাংলাতে আমি একটা তৈরি করে দিয়েছি, যাতে সবাই বুঝতে পারে, যে পড়ে সেটাকে অনুধাবন করতে পারে। তো একটা জিনিস হলো যে এই মানবাধিকার সনদে যে অধিকারগুলি সম্পর্কে বলা হয়েছে, মূলত এই সমস্ত অধিকারগুলির বেশিরভাগই আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার রাখা হয়েছে, সেই মৌলিক অধিকারের মধ্যে এগুলি বর্ণিত আছে। তো একটা জিনিস যেটা মানে আমি আমাদের এই সিদ্ধান্ত, কেন প্রেসকে অ্যাড্রেস করার সিদ্ধান্ত হলো এই উদ্দেশ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মনে হয় না, একটা ইমপ্রপার আন্ডারস্ট্যান্ডিং আছে। যেমন যে কমিশন এবং এনজিওগুলি, অনেক এনজিও আছে যারা মানবাধিকারের বিষয় নিয়ে কথাবার্তা বলে বা ইয়ে করে, কিন্তু মানুষ মনে করে যে বোধহয় ওই এনজিওগুলি বোধহয় মানবাধিকার কমিশন। তো কোথাও মানবাধিকার ভঙ্গ হলে পরে ওরা ওই এনজিওগুলির কাছে অনেক ক্ষেত্রে চলে যায়, হোয়ারেজ কমিশনকে কিন্তু কিছু জানানো হয় না, কমিশন জানে না। তো এনজিওগুলিকে জানালে পরে এনজিওগুলি হয়তো গিয়ে তারা একটা স্টেটমেন্ট করবে, তারা একটা এই নিজেরা একটা কিছু স্টেপ নেবে, সেখানে যাবে, ইত্যাদি ইত্যাদি করবে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো রিড্রেসাল দিতে হলে সেটা কিন্তু কমিশনের কাছে আসতে হবে। কমিশনেই একমাত্র রিকমেন্ডেশন দিতে পারে। এটা হলো একটা দিক, মূল মানে খুব আমি লক্ষ্য করলাম যে আমি জয়েন করার পরও বা ওনারা জয়েন করার পরও আমরা এটা লক্ষ্য করছি যে এই জিনিসটার একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মতো মানুষের কাছে অতটা নলেজ যায়নি, যে কমিশন সম্পর্কে আইডিয়া এবং কমিশনের কাজ সম্পর্কে আইডিয়া, এই সম্পর্কে মানুষের কাছে এতটা যায়নি। যদিও আমাদের আইন রয়েছে, কিন্তু আইন সম্পর্কে তো আইনটা তো মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষ জানতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হলো যে মানবাধিকার কমিশনের এখতিয়ারগুলো শুধুমাত্র যদি কোনো পাবলিক সার্ভেন্ট অথবা পাবলিক অথরিটি কোনো ব্যক্তিবিশেষের মানবাধিকার লঙ্ঘিত করে বা ভঙ্গ করে, সেক্ষেত্রেই শুধু কমিশন অ্যাকশন নিতে পারে। প্রাইভেট ডিসপিউট কমিশনের আওতাধীন নয়। এখন মানবাধিকারটা কি? মানবাধিকার কমিশন আইন 1993-তে যেটা ডেফিনিশন দেওয়া হয়েছে, সেখানে হলো লাইফ, রাইট টু লাইফ, যেটা জন্মগত অধিকার, যে আমার বেঁচে থাকার অধিকার, রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, স্বাধীনতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি মানে সমানভাবে ট্রিটেড হওয়ার অধিকার, এবং রাইট টু ডিগনিটি মর্যাদার অধিকার। এই চারটা অধিকার হলো মানবাধিকার হিসাবে স্বীকৃত, যেটা মানবাধিকার আইনে মানবাধিকারের ডেফিনিশনের মধ্যে বলা হয়েছে। তো অনেকে দেখা যায় কি যে যেটা মানবাধিকার কমিশনের আওতাধীন নয়, এরকম প্রাইভেট ডিসপিউট নিয়েও আমাদের কাছে কমপ্লেন আসে অনেক ক্ষেত্রে। যারা একটু ওয়াকিবহাল তারা করে কি, এরকম একটা সাধারণ ডিসপিউট হলেও আমাদের কাছে আসে, তখন আমরা ওনাদেরকে ডেকে আমরা বুঝিয়ে বলি যে এটা মানবাধিকার কমিশনের এখতিয়ারভুক্ত নয়, আপনি এই বিষয়টা এইভাবে আপনি আদালতে যেতে পারেন, অথবা সরকারের কাছে আবেদন করতে পারেন, অথবা অথরিটির কাছে যেতে পারেন। এটা আমরা তখন ওদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি যদি ওরা আসে। তো আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা চেষ্টা করছি, কিন্তু আগে যেহেতু এইরকম স্টেপগুলি নেওয়া হয় না, আমি আগে রেফারেন্সটা এই জন্যই এনেছি যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। এখন সামনে আমাদের এর মধ্যে আর করা হয়নি, আমরা নেওয়ার পরে আবার 2022 সালে যদিও কোভিড পরিস্থিতিটা কিছুটা নর্মালাইজ হয়েছে, কিন্তু আগে যে সমস্ত এনজিওগুলি এইসব অ্যারেঞ্জমেন্ট করতো, অনেকেই ডিফাঙ্ক্ট হয়ে গেছে ডিউরিং কোভিড পিরিয়ডে। তো অনেক মানে এটার একটা প্রচণ্ড বিরূপ প্রভাব পড়েছিল তো এন্টায়ার মানে ওয়ার্কিং ইয়ের উপরে। ফলে পরবর্তী সময় আমরা এদেরকে ঠিক করে তাদেরকে ট্রেন আপ করে
আবার এই এনজিওগুলিকে যে তাদেরকে কাজে লাগানো আর কি, যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি অ্যারেঞ্জ করে। তা আমাদের উদ্দেশ্য হলো যে মানুষকে যাতে সচেতন করা যায়। আমরা স্কুল, কলেজ এবং বিভিন্ন এলাকাতে গিয়ে আমরা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য আমরা নির্দিষ্ট আমাদের কর্মসূচি আছে। তো সেই অনুযায়ী আমরা এগোতে চাচ্ছি। 10 ডিসেম্বরকে সারা পৃথিবীব্যাপী মানবাধিকার দিবস হিসাবে মানবাধিকার সনদ ডিক্লেয়ার হয়েছিল 10 ডিসেম্বর 1948। তারপর থেকে ওই দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। তো আমরাও ত্রিপুরাতে আমরা 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করব। আমরা রবীন্দ্র ভবনের হল নাম্বার 2-তে আমরা আয়োজন করেছি। বেলা 2টা থেকে 3টা পর্যন্ত ইনঅগুরাল সেশন, যেটাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবেন, অন্যান্য আধিকারিকরা থাকবেন। আর তারপরে আমরা বিকাল 3টা থেকে আমাদের এই প্যানেল ডিসকাশন হবে। সেখানেও আমাদের অ্যাডভোকেট জেনারেল থেকে আরম্ভ করে আমাদের এক্সপার্টসরা থাকবেন, আমরা থাকব। তো সেই দিন আমরা মানবাধিকারের বিষয়গুলো নিয়ে যাদের কোনো প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলির জবাব দেব। তবে এটা যে আমরা যে একটা কর্মসূচি নিতে যাচ্ছি, এই কর্মসূচিটা যাতে মানুষের কাছে পৌঁছায়, যে মানবাধিকার কমিশন এই কর্মসূচিটা নিয়েছে এবং করছে, এটা যাতে মানুষের কাছে পৌঁছায়। এবং সবচেয়ে বড় পন্থা হলো মানুষের কাছে পৌঁছানো, সেটা হলো মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া। এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। গণতন্ত্রে আপনাদের বিশাল ভূমিকা, কারণ সফল গণতন্ত্রের জন্য প্রয়োজন মানুষের সুচেতনা, এবং সেই চেতনা সৃষ্টির ক্ষেত্রে আমাদের প্রেস বিশাল বড় একটা ভূমিকা পালন করে, যার জন্য আমরা আমাদের প্রেস নিয়েও গর্ববোধ করি। তো আমি আমার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি যে মানবাধিকার কমিশন সদা জাগ্রত আছে, এই মেসেজটা যাতে মানুষের কাছে যায়, যে মানবাধিকার ভঙ্গ হলে যেন অবশ্যই মানবাধিকার কমিশনে ওরা আসতে পারে। আর আমাদের এই কর্মসূচিকেও যারা শুনতে চান বা জানতে চান, 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস আমরা যে পালন করছি, সেখানে আমাদের যাতে প্রোগ্রামটা সাকসেসফুল হয়, আপনারা উপস্থিত থাকবেন। প্রোগ্রামটা যাতে আপনারা থাকবেন, সেখানে পার্সোনালি আপনারা করবেন, এই রিকোয়েস্টটা রেখেই আমি আমার কথা বলা এখানেই শেষ করছি। আমাদের খুব ছোট্ট করে একটা দিয়েছি এখানে একটু একটা সাল ভুল হয়েছে, সালটা একটু দয়া করে আপনারা ঠিক করে নেবেন। এটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, সেটা আপনারা 1916 লেখা হয়েছে। হ্যাঁ, এটা 2016 হবে। কাইন্ডলি ঠিক করে এটা পড়ে দেবো। এটা তো কপি আছে আপনাদের কাছে। না, 90 কমপ্লেইন আমরা ডিসপোজ করেছি 22 সালে। পেয়েছি আমি, আমার কাছে স্টেটমেন্টটা আছে। স্টেটমেন্টটা আছে, দেখেন। টোটাল 110টা, আমাদের 47টার মতো কমপ্লেইন আমরা এর আগের বছর থেকে পেয়েছি। এই তো এটা দেন না, আমরা 43টা কমপ্লেইন পেয়েছি এর আগের বছর থেকে। তারপরে এই বছর আমরা পেয়েছি টোটাল 67 এই নভেম্বর পর্যন্ত, 30 নভেম্বর পর্যন্ত। টোটাল ফর ডিসপোজাল ছিল আমাদের 110টা। 110টার মধ্যে আমরা 90টা ডিসপোজ করেছি। আর এই এখন আমাদের হাতে 20টা কেস আমাদের হাতে আছে। আর রেগুলার যখন যেটা আসছে, বা আমরা পত্রপত্রিকায় দেখে অথবা টিভিতে শুনে আমরা কগনিজেন্স নেই, যেটা যেমন পত্রপত্রিকায় দেখে আমরা নবোদয় বিদ্যালয়ে যে রেগিং হয়েছে, সেই রেগিংয়ের বিষয়ে আমরা একটা খুব বিশাল একটা আদেশ আমরা দিয়েছি নবোদয় বিদ্যালয় সম্পর্কে।
কারণ ধর্মনগর নবোদয় বিদ্যালয় এবং উদয়পুর নবোদয় বিদ্যালয়ে প্রচণ্ড রকমের রেগিং হয়েছে, হোয়ারেস সেখানে অ্যাকশান হয়নি বলে রেগিং দ্যাট ইজ এ ভেরি অ্যাকচুয়ালি কন্ডেমনেবল ফর্ম অফ হিউম্যান রাইটস ভায়োলেশন। তো এটার উপরে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট সহ দিয়ে আমাদের ফাইন্ডিংস আমরা দিয়েছি। এটা বোধহয় এসেছো, পেপার টেপারও বোধহয় এসেছে। আচ্ছা, তো এই আমরা উপযুক্ত ক্ষেত্রে আমি খুব এখানে একটা জিনিস মানে আপনাদেরকে উল্লেখ করতে পারি যে আমরা যে সমস্ত রিকমেন্ডেশনগুলি বা আমাদের ফাইন্ডিংগুলি আমরা স্টেট গভর্নমেন্টের কাছে পাঠাই, কারণ কমিশন তো আর নিজে কিছু দিতে পারে না, কমিশন তদন্ত করে কমিশনের মতামতটা একটা রিকমেন্ডেশনের আকারে গভর্নমেন্টের কাছে পাঠায় বা ওই পাবলিক অথরিটির কাছে পাঠায়। এবং আমরা খুবই খুশি যে আমরা এই পর্যন্ত যতগুলো রিকমেন্ডেশন পাঠিয়েছি প্রায় সবগুলি রিকমেন্ডেশনেই সেগুলি, যেমন আমরা যেগুলিতে কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি, কম্পেনসেশন গভর্নমেন্ট সেগুলিতে কম্পেনসেশন দিয়েছে। এবং অনেকগুলো কেস, এক দুটো নয়, অনেক কেস। সেটা আমাদের এইটা আপনাদেরকে বলা উচিত যে আমাদের একটা ত্রিপুরা মানবাধিকার কমিশনের ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে কিন্তু আপনারা এই সমস্ত জাজমেন্ট এবং ডে টু ডে অর্ডার এভরিথিং ইজ আপলোডেড ইন দি ওয়েবসাইট অফ দি মানবাধিকার কমিশন। তো আমাদের যে অর্ডারগুলি একটু ডিটেলসে থাকে, অনেক বড় থাকে। অ্যাটলিস্ট অপারেটিভ পোর্শনটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে ডাইরেকশনটা কি গেছে, রিকমেন্ডেশনটা কি গেছে। হ্যাঁ, ক্লাসিফিকেশনটা আমরা দিতে পারবো, ওই ক্লাসিফিকেশনটা এখানে আনিনি আর কি। বেশিরভাগ কেসে আমাদের শতপ্রণোদিত, হ্যাঁ, ম্যাক্সিমাম ইজ সুমোটো। আপনি স্যার বলছেন যে ম্যাক্সিমাম আপনাদের সুমোটো করেছেন গভর্নমেন্টের কাছে বিভিন্ন কেসে কম্পেনসেশন করে দেওয়া হয়েছে। খুব রিসেন্টলি আমি লাস্ট 10 or 15 ডেজ বলতে পারবো, এর আগে পর্যন্ত আমার কাছে একটা খবর ছিল উদয়পুর কাস্টোরিয়াল ডেথ হয়েছিল একটা, ওখানে আপনাদের একটা ইয়ে ছিল। হ্যাঁ, আমরা 3 লক্ষ টাকা বোধহয় আমরা রিকমেন্ডেশন করেছি। এখন পর্যন্ত লাস্ট 10 or 15 ডেজ আমার কাছে খবরটা আসেনি, কিন্তু তখন পর্যন্ত দেওয়া হয়নি। এটা খুব বেশি দিন হয়নি। আমার মনে হয় যে দেওয়ার যে প্রসেসটা, এটা ওই ডাইরেকশনটা গভর্নমেন্টের থেকে যায় হলো ডিজিপির কাছে বোধহয়। এবং এই ক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রে যাকে কম্পেনসেশনটা দেওয়ার কথা ছিল তারা কমপ্লেইনও করেছে না, তারা অ্যাকচুয়ালি এটা আমরা ইয়ের বেসিসে কগনিয়েন্স নিয়েছিলাম। ওরা নিতান্তই গরিব, ওই যে মানে মাদার অ্যান্ড সান মঙ্গল দাসের এটা নিতান্তই গরিব না। এটাকে মানে দেখুন, মারা তো সেটা ফাইন্ডিং আমাদের কি আছে না আছে সেটা আপনারা দেখে নেবেন। আমাদেরকে জাস্টিফাই করা হবে যে আমরা কি বলেছি, ফাইন্ডিং আপনারা দেখে নেবেন। কিন্তু আমরা দেখেছি যে সেখানে এই ক্ষেত্রে কম্পেনসেশন দেওয়া উচিত, এবং ওই বিধবা মাকে আমরা 3 লক্ষ টাকা কম্পেনসেশনের রিকমেন্ডেশন গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। এই ক্ষেত্রে যেটা ছিল যে তদন্তকারী অফিসার এই ক্ষেত্রে যে ছিল তাদের এগেইনস্টও আমরা একটু রিকমেন্ডেশন করেছি যে ওদের এগেইনস্টে অ্যাপ্রোপ্রিয়েট এখন দেখুন, এটা গভর্নমেন্টের প্রসেস। এখন ওরা হয়তো প্রসেস করতে বা অ্যাকশন নিতে ইট মে টেক সাম টাইম, আই ডোন্ট নো। মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন কি স্বশাসিত সংস্থা, তার সম্পূর্ণ ক্ষমতা আছে নাকি রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারে? না, রাজ্য সরকারের সিদ্ধান্তের উপরে নয়। মানবাধিকার কমিশন একটা আইনানুগ সংস্থা, আইন সৃষ্ট সংস্থা। মানে এই যে ত্রিপুরা হিউম্যান রাইটস, এই প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993, এই আইন অনুযায়ী করা একটি সংস্থা, এবং এই আইন অনুযায়ী এটা কাজ করে। যদি রাজ্য সরকার মানবাধিকার কমিশনের সুপারিশ না গ্রহণ করে বা ডিলে করে, তখন কমিশন কি করতে পারে? না, কমিশনের কিছু করণীয় নাই, কমিশনের কিছু করণীয় নাই এই ক্ষেত্রে। তাহলে তো আমার মনে হয় কমিশনের না, সব কমিশনেই আপনারা দেখবেন সমস্ত যত কমিশন এই গঠিত হয়, বা ইভেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনও রিকমেন্ডেশন করতে পারে।
That will be placed in the parliament or in the that assembly. that may be ultimately, that is a different issue, that is a different issue, কিন্তু এক্সিকিউশনের কোনো পাওয়ার বা মানে কমিশন হ্যাজ গট নো টিথ অ্যান্ড নেইল, নো কমিশন। Commission's report will go to the government and they only না কমিশনকে নির্ভর করতে হয় না। কমিশন তো আপনার কমিশনের সিদ্ধান্ত যেহেতু ক্যারি আউট করছে না, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কমিশন কেন মানে গভর্নমেন্ট কিছু না কিছু একটা করবে, যদি না করে তাহলে পরে সেখানে এই যে এখানে আইনটাতে এরকম বলা আছে যে সেটা ক্যারি আউট করবে, অথবা ক্যারি আউট না করলে পরে কেন ক্যারি আউট করে নাই বা কেন ক্যারি আউট করা সম্ভব নয় সেই সম্পর্কে সিদ্ধান্ত সরকার নিতে পারে, আমাদের কিছু করণীয় থাকে না এই বিষয়ে। আমি বলছি আপনাদেরকে, এটা অ্যাবসলিউটলি সরকারের বিষয়। সাবজেক্ট টু দি প্রভিশনস অফ ক্লজ ই provide a copy of the inquiry report to the petitioner or his representative. The Commission shall send a copy of its inquiry report together with its recommendation to the concerned government or authority, and the concerned government or authority shall within a period of 1 month or such further time as the Commission may allow forward its comments on the report, including the action taken or proposed to be taken thereon to the Commission. এই পর্যন্তই আইনটাতে বলা আছে আর কি। তো আমরা সেই জন্য আমাদের রিকমেন্ডেশন আমি দেখেছি যে এখানে এর আগেও মানে অল এলং যেটুকু কমিশনের রেকর্ড আছে, এ গভর্নমেন্ট ওয়াজ অলওয়েজ ভেরি পজিটিভ ইন রেসপেক্ট অফ দি রিকমেন্ডেশন অফ দি কমিশন, অল এলং। ম্যাক্সিমাম কেসই তো গভর্নমেন্ট 10 তারিখ তাহলে ওপেন সেশন যেটা 2টা থেকে 3টা সেটাতেই শুধু সাংবাদিকরা থাকতে হবে না স্যার, নট নেসেসারি, ইউ আর অ্যাট লিবার্টি। হ্যাঁ শুরুতে আপনারা মানে সাংবাদিকরা তো আপনারা এটা কি, এটা আমি বললাম যে এখানে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ডিগনিটি, রাইট টু লিবার্টি অ্যান্ড রাইট টু লাইফ। তো আপনার লিবার্টি এটা, ইউ ক্যান অ্যাটেন্ড, সি, হিয়ার, পুট কোশ্চেন। আমরা আইন অনুযায়ী যেটা আছে আইন অনুযায়ী আমরা আপনাদেরকে বলবো যে এটা হিউম্যান রাইটস। দেখুন গণতন্ত্রে কিন্তু আমরা উই আর এ ভেরি ম্যাচিউর ডেমোক্রেসি। দীর্ঘদিন পৃথিবীতে এত লম্বা মানে ডেমোক্রেটিক সোসাইটি, হ্যাঁ হ্যাঁ হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আছে, আমরা দিতে পারবো, নো প্রবলেম। হ্যাঁ বলুন স্যার। ওভারঅল রাজ্যে মানবাধিকারের প্রশ্নে সিচুয়েশন অপোজিশনটা প্রায়ই বলে যে এখানে সংবিধান চালু কাজ করছে না, গভীরভাবে বলতে পারি কিন্তু এজ এ ওয়াচডগ ঠিক আছে যে আমাদের এক্সিকিউশন আমার সাথে এজ এ মানে হিউম্যান রাইটস কমিশন এইটা মানে আপনাদের দৃষ্টিতে হিউম্যান রাইটস ভায়োলেশন কেমন হয়, কি মানে ওভারঅল সিচুয়েশন গুড অর ব্যাড? না, হিউম্যান রাইটস ভায়োলেশনটা দেখুন, ভায়োলেশন হলেই সেটার জন্য একটা রিমেডি হওয়া উচিত। আমাদের কাছে যেটা পরিস্থিতি, এতে কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের কেস আমাদের কাছে খুব বেশি, যে সেটা ধরুন পলিটিক্যাল ক্র্যাশ বা পলিটিক্যাল ইয়েগুলির সম্পর্কে তো আমাদের কিছু করণীয় নাই, উই ক্যান্ট অ্যাক্ট। আমাদের করণীয় সেখানে বর্তায় যখন কোনো পাবলিক সার্ভেন্ট ইজ ইনভলভ and public servant violated the human rights of a person, তখনই একমাত্র হিউম্যান রাইটস কমিশনের করণীয় থাকে, আদারওয়াইজ কিন্তু থাকে না। কারণ পলিটিক্স তো দিস ইজ দি অ্যাকচুয়ালি দি মিউজিক অফ ডেমোক্রেসি, যে একজনে বলবে এটা হয়েছে, আরেকজনে বলবে ওইটা হয়েছে, এখন মানুষ টু ডিসাইড, পিপল টু ডিসাইড এ কি হয়েছে। That is the total of the democratic society. তো ফলে ওইটাতে কিন্তু আমরা কোনো রকমের নাক গলানোর বা আমাদের কোনো কিছু বলার কিছু থাকে না আইনত। ওভারঅল সিচুয়েশন আপনি বলছেন যে খুব বেশি নেই, তো ইট মিন্স সিচুয়েশন ইজ গুড, পিপল আর এক্সারসাইজিং দেয়ার ডেমোক্রেটিক রাইট। অফ কোর্স
definitely. Their democratic rights they are exercising. Somebody is proposing, somebody is denying. That is the music of democracy. I want to just know what is the situation. No, that is not within our I am knowledge. not talking about what are the issues that are not coming under the purview of commission. This private CPM. Private dispute or the political disputes, that we can't look after. Yes, I know. But overall, what is the situation as far as human rights is concerned? We are not seeing so much of the cases of human rights violation. That is somewhere the number and year of the cases of in Tripura actually from long this time immemorial number of এই জন্যই কিন্তু ত্রিপুরাতে সেপারেট হিউম্যান রাইটস কমিশন অনেক দিন এস্টাবলিশমেন্টও হয়নি। 1993-তে আইনটা হয়েছে, তো আমাদের এখানে হয়েছে 16 সালে হিউম্যান রাইটস কমিশন কাজ করতে শুরু করেছে। তো অ্যাকচুয়ালি হিউম্যান রাইটস ভায়োলেশনের কেস কিন্তু আমাদের রাজ্যে খুবই সীমিত all along. আমাদের এখানে কারণ ডেমোক্রেটিক সোসাইটি অ্যান্ড ইটস দি পিপলস সেন্সেশন ইজ সো স্ট্রং যে এখানে অ্যাকচুয়ালি আমাদের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন বলুন বা পুলিশ বলুন বা অন্যান্যরাও একটা পরিস্থিতির দিকে আমরা তো এমনভাবে এগিয়ে গেছি যে আমি মনে করি না যে এই সব কিছুতেই যে হিউম্যান রাইটস ভায়োলেশন বা হিউম্যান রাইটস ভায়োলেশনের পর্যায়ে পড়ে বলে সেগুলি ডেমোক্রেটিক অ্যাসপেক্টস, সেটা হিউম্যান রাইটস ভায়োলেশনের আওতায় বলে আমি মনে করি না। দ্যাট ইজ আপনারা বিচার করবেন যে গুড ব্যাড, দ্যাট ইজ নট আওয়ার কমিশন ক্যানট। Not so much. The case number of human rights violation, cases of human rights violation, that is according to commission. Because it is not coming to the commission to that extent. গণতান্ত্রিক অধিকার নেই। কিছুদিন আগেই মাত্র শহীদ মিয়া নিজের দাবি জানাতে গিয়ে খুন হলো। এই ফান্ড অফ পুলিশ অফিসার্স কমিশন কিছু করেছে? আমাদের কাছে তো এরকম মানে কোনো কমপ্লেইনও নেই। আপনারা সোমোটো নিয়েছেন? না, আমরা সুমোটো নিইনি। নেওয়ার কি কোনো স্কোপ আছে এই কেসটাতে যে সেটা হচ্ছে কি, যদি আমাদের কাছে ডেফিনিট কোনো এলিগেশন থাকে যে কোনো পাবলিক সার্ভেন্ট এটা করেছে, নর্মাল ক্রাইম ইট উইল কাম আন্ডার দি পারভিউ অফ দি ইন্ডিয়ান পেনাল কোড অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিউর কোড। It will not come under the purview of the human rights violation. Normal crime. Crime will be investigated, FIR will be lodged, investigated by police, charge sheet will be filed, trial will commence. That is altogether another part. And human rights violation is concerned, that is altogether a different part. যেমন আমরা ইয়েও করেছি যে একটা লোকের বাড়িতে যে ইয়ে ছিল, সে একটা মিউনিসিপ্যালিটিকে একটা ইয়ে করেছে যে তার বাড়ির সামনে অবস্ট্রাকশন হয়েছে, অবস্ট্রাকশন হওয়াতে জল জমে গেছে, বাড়ি আনইনডেটেড হয়ে গেছে। তো ও মিউনিসিপ্যালিটিকে জানিয়েছে বা ইয়েকে জানিয়েছে, কোনো রিলিফ পাচ্ছে না, অফিসাররা গেছে, কোনো কাজ হয়নি, সেটা সম্পর্কে বলেছে। তখন আমরা দেখেছি যে যেটুকু কাজ করে দেওয়া দরকার ছিল ওই পাবলিক অথরিটির পক্ষে সেটুকু করেনি। সেই সম্পর্কে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং এরপরে দেখা গেল আমাদের ডাইরেকশন অনুযায়ী কাজ হয়ে আমাদেরকে রিপোর্ট দিয়েছে, কাজ করেছে। দ্যাট উই ক্যান ডু। না, সেটা তো ঠিক। আমরা একটা কমপ্লেন পেয়েছি ওইটার, সেটা আমরা পুলিশ কমিশনে পাঠিয়েছি যে পুলিশ ইনঅ্যাকশনের উপরে যদি কোনো কিছু থাকে ওইটা আমরা পুলিশ কমিশনে পাঠিয়েছি। হ্যাঁ, ওইটা না, যাই অভিযোগ ছিল যে এত লোক আক্রমণ করেছে, এটা একটা ডিটেলস, এবং এটা যদি পুলিশ ইনঅ্যাকশনের ব্যাপার থাকে তখন এটা পুলিশ কমিশনে পাঠানো হয়েছে, পুলিশ কমিশনে পাঠানো হয়েছে। এটা আমাদের কাছে কমপ্লেন এসেছিল পুলিশ কমিশন, এবং পুলিশ কমিশনও কিন্তু একটা কমপ্লেন হয়েছে, সেটা সম্পর্কেও কগনিয়েন্স নেওয়া হয়েছে, পুলিশ কমিশন থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।
এটা এটা সারি আবার কিন্তু চেয়ারপারসন অফ পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন সারি দেখছেন ওটা that is actually we are trying to the according to the provisions যেটা যেখানে বিফিটিং হবে সুইটেবল হবে ওইখান থেকেই অ্যাকশনটা হওয়া উচিত। আইন তো সবার উপরে, আমাদের দেশে রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম নিচের একদম লোয়েস্ট পজিশন পর্যন্ত সবাই আইনের দ্বারা বাধ্য, এভরিবডি ইজ বাউন্ড বাই ল। সুতরাং এখন আইন ঠিকমতো প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য বিভিন্ন মেকানিজম আমাদের কনস্টিটিউশনের আন্ডারে বিভিন্ন মেকানিজম তৈরি হয়েছে, সেই মেকানিজমগুলি কাজ করবে, দ্যাট ইজ এক্সপেক্টেড। কিন্তু নোবডি শুড ক্রস দি লিমিটেশন, প্রত্যেককেই তার নিজের লিমিটেশনের মধ্যে কাজ করা উচিত। सर ओवरऑल कितने केसेस हैं और कितने अभी तक डिस्क्लोज हुआ है और आपकी तरफ से कितना केस आपने रजिस्टर किए इसके बारे में। अच्छा, so far as we are available with, this is the total cases, total number of cases for dispute. This is from 2016. আমি তো 2022 figure I have already given. Now from 2016, after inception, during COVID period there was no case. So what was available before us is that 293 cases were received and 280 cases disposed of, and 13 number of cases were left, and number of cases provided with compensation, 49 cases compensation was provided. आपकी तरफ से कितना लिया गया? हमारा in 2022 हमारे 2022 स्टेटमेंट अब तक यहाँ नहीं आता। In 2022 we received up to November we received 67 cases, and total including backlog 110 cases were available, and we have disposed of 90 cases out of 110, and as on 1st of December we have 20 cases left in our hand pending, and regularly we are taking cognizance on the basis of complaint or on the basis of the newspaper report wherever we find that there is a allegation of violation of human rights. Thank you, sir. Thank you all for kind attention. হ্যাঁ, এটা আমাদের কমিশন যে আগে ছিল, মানে অনেকগুলো কমিশন আছে, কিন্তু ওদের কি অ্যাক্টিভিটিস? না প্র্যাকটিক্যালি তো পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন সেম না, পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন থেকে আমরা কিন্তু কনফারেন্স করেছি, একটা নিউজ আসছে নিউজপেপারে বা কোথাও আসছে, কিন্তু ওই একই তো না অ্যাকচুয়ালি। যে আমাদের ওয়েবসাইটে সব মানুষ এত সময় কোথায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপার আমি বলি এটা রোডে কি আদারওয়াইজ গভর্নমেন্টের একটা পাবলিক কেনা উচিত। মহিলা কমিশন সেম, পুলিশ কমিশন সেম, তারপরে হিউম্যান রাইটস কমিশন সেম। এখন যদি প্রেস লিস্টে আমরা পাই যে পরে জিনিসগুলো যেগুলো ন্যাশনাল লেভেলে আমাদের অনেক সুবিধা হয়, রেডিমেড পেলে আমরা রেডিমেড চ্যানেল দিই। এটা না ঠিক আছে, আমি আপনাদের বলছি যে আমরা কমিশনের তরফ থেকে যদি, কমিশন তো একটা কোয়াসি জুডিশিয়াল বডি, বুঝতে পেরেছেন, তো আমরা যদি কমিশনের তরফ থেকে যদি এগুলিকে পাঠিয়ে কমিশন তরফ থেকে আপনাদের কাছে পাঠাই, তখন সামবডি মে ওই যে স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, আছে সুইচ প্যাকেট একটু কাইন্ডলি নিয়ে যাবেন যাওয়ার আগে। আগে আমরা দেখতাম আগে যে মহিলা কমিশন রেগুলারলি আমরা প্রেস দিই, আমরা প্রেস কোথাও বলে কিন্তু আসতো, এখন কিন্তু মহিলা কমিশন কিন্তু আসতো, কেন আসে না? কারণ একটি মানে মিসকমিউনিকেশন। না আমরা ওই যে এই জন্যই আমরা কিন্তু আমরা এমনিতে কেউ গেলে পরে আমাদের কাছ থেকে আমরা কিন্তু সব দিয়ে দিতে পারি, কমিশন দেই, আমরা পাঠাই না এই কারণে সামবডি মেসে যে কমিশন
বিং এ কোয়াসি জুডিশিয়াল বডি, ওরা কিন্তু নিজেদের পাবলিসিটি করতেছে, একটু ডিস্টেন্স মেনটেন করতে চাই আর কি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে 10 তারিখে যেটা মাননীয় চেয়ারপারসন স্যার বললেন যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে আমরা অবজার্ভ করছি ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে। এটা হবে রবীন্দ্র ভবন হল নম্বর 2, দুটোই শুরু হবে। মাননীয় সিএম সেটা ইনগুরেশন করবেন প্রোগ্রামে। তো প্রথমার্ধে মানে ইনগুরাল সেশন এটা চলবে, এটা প্রায় ঘন্টাখানে। এরপর 3টে থেকে প্যানেল ডিসকাশন হবে। সেখানে প্যানেলে ডিসকাশনে 2022-এ যে থিম আছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে থিম, সেই থিমের বিষয়ে আরো অন্যান্য বিষয় নিয়ে প্যানেল ডিসকাশন হবে। তো ওখানে ডিগনিটিরা থাকবে, গুড স্পিকারস আছেন এখানে, আমাদের চেয়ারপারসন সাহেবও থাকবে, অন্যরাও থাকবেন। সেখানে আপনারা যদি থাকেন, আই থিঙ্ক ইউ উইল বি এনরিচ। হিউম্যান রাইটস কমিশন সম্বন্ধে বা হিউম্যান রাইটস সম্বন্ধে যে বিষয়গুলি মিসগিভিংস আর দেয়ার, এটা দূর হবে আমার মনে হয়। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে ওই দিন থাকার জন্য। ঠিক আছে? এবছরের থিম হলো ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল। এটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে থিম অফ দি ইয়ার, নেক্সট 1 year থিম। ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল। Justice for all. হ্যাঁ, ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল, দ্যাট ইজ দি থিম। তো আজকেও এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে আমরা কেউ অ্যাটেন্ড করবো কিনা, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অলসো অর্গানাইজিং এ প্রোগ্রাম ইন দি প্লেনারি হল অফ বিজ্ঞান ভবন, দ্যাট উইল বি ইনাগুরেটেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো আরও বললাম না, আমরা ত্রিপুরাতে আমাদের ত্রিপুরার মতো করছি, যতটুকু আমাদের সামান্য ইয়ে আছে। কিন্তু উই আর নট র্যাগিং বিহাইন্ড, আমরা ত্রিপুরা কিন্তু অনেক অ্যাডভান্স, উই আর নট র্যাগিং বিহাইন্ড। I don't. মানে এই ধরনের কমিশনের প্রথম প্রেস না, এটা প্রেজেন্স আর ভালো হয়েছে। That is why- এটা খুব সুন্দর। that এটা is যদি why- ওনারা ফলো করে, দ্যাট ইজ ওয়াই ইউ আর ওনারাও ফলো করে যে মহিলা কমিশন কত পেন্ডিং মানুষ জানতে চায় না। আপনি দেখেন আমরা যে এইগুলি, বিলেরও কোনো প্রেস হ্যাঁ, কারণ না, পুলিশ অ্যাকাউন্টেবিলিটি থেকে আমি করিনি। আপনারা কমিশনগুলি চলছে পাবলিক বানিয়ে দিয়েছে, পাবলিক যদি না জানে মহিলা কমিশন নেই। দেখুন, দি কনসেপ্ট ইজ দ্যাট পাবলিক মানি laws are made for the people. Those who are to be administered by this law, if the people who will be administered by this law, if they cannot know, they do not know, then what is the purpose of making the law? Yeah, hey, আমি একটা প্রেস মিটে দেখেছি ত্রিপুরা বোর্ডের। oh, ye কেমন আছে? স্যার